আর 2003 সালের আজকের দিনেই সাঁওতালি ভাষা সংবিধানের 8ম তফসিলে স্থান পেয়েছিল। তাই আজকের দিনটি শুধু সাঁওতালি ভাষাভাষী নয়, আমার মতে আমি বলবো সমস্ত আদিবাসীদের একটি ঐতিহাসিক ভাষা বিজয় দিন। এবং আজকের এই দিন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো সাথীয়, আজকের এই ভাষা দিবস তথা সাঁওতালি ভাষা দিবস সম্পর্কে আমি আমার পক্ষ থেকে 2-4টি কথা বলতে চাই। তা হলো এই, যখন সাঁওতালি ভাষা সংবিধানের 8ম তফসিলে স্থান পায়নি, তখন ভারতের বিভিন্ন প্রান্তের আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই সাঁওতালি ভাষা যাতে সংবিধানের 8ম তফসিলে স্থান পায় তার জন্য অনেক রক্তক্ষয়ী সংগ্রাম করেছেন। এবং 2003 সালের আমরা দেখতে পেয়েছি ব্রাহ্মণ্যবাদী সরকার পক্ষ এই আন্দোলনকে ধামাচাপার জন্য বাধ্য হয়ে সংবিধানের 8ম তফসিলে স্থান দিতে বাধ্য হয়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আমাকে এইখানে আঘাত করে যে আমাদের তৎকালীন যিনারা সংগ্রামী মানুষ ছিলেন তারা 2003 সালের পরবর্তী তাদের সংগ্রামকে স্তব্ধ করে দেন। এই সংগ্রামকে জিইয়ে না রেখে 2003 সালের পরবর্তী সময়ে আমরা দেখেছি এই সাঁওতালি ভাষা আগামী দিনে যাতে প্রাইমারি স্তর থেকে সমস্ত স্তরে সরকারিভাবে বাস্তবায়িত হতে পারে, তার জন্য কোনো রকম প্রয়াস আন্দোলনকারীদের মধ্যে দেখা যায় না। তো সাথীও, তাই আমি বলতে চাই, যিনারা আমাদের পূর্বপুরুষ এই ভাষাকে নিয়ে বহু রক্তক্ষয়ী সংগ্রাম করেছেন, তার বদৌলতে 2003 সালের 22শে ডিসেম্বরে সংবিধানের 8ম তফসিলে এই ভাষা অন্তর্ভুক্ত হয়। তো তাই আমি বর্তমান প্রজন্মের কাছে এই আশা রাখব যে আগামী দিনে এই ভাষাকে ভারতের সমস্ত স্তরে বাস্তবায়িত করার জন্য আমাদেরকে অনেক সংগ্রাম করতে হবে, আরও অনেক সংগ্রাম বাকি রয়েছে। তার উদাহরণস্বরূপ আমি একটা কথা বলতে চাই, ভারতবর্ষের যে সমস্ত ভাষা 8ম তফসিলে অন্তর্ভুক্ত, তার মধ্যে মুষ্টিমেয় কতকগুলো ভাষায় সরকারি অনুদান প্রাপ্ত সরকারি স্পন্সার্ডে পরিচালিত হয়। আমাদের সাঁওতালি ভাষার মতো আরও অনেক ভাষা রয়েছে, যেমন বড়ো ভাষা, এছাড়াও মৈথালি, আরও অনেক অনেক ভাষা রয়েছে যেগুলোর ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে আজকে সেই সমস্ত ভাষাগুলোর উপর কোনো বাজেটই। ব্যাকগ্রাউন্ড বলতে আমি এটাই বোঝাতে চাই, আজকে সাঁওতালি ভাষার উপর যে সমস্ত আন্দোলন এর বদৌলতে আমরা সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করাতে পেরেছিলাম, 2003 সালের পরবর্তীতে সেই আন্দোলন যখন সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায়, তারপর থেকে সরকার এই ভাষার প্রতি একটু বিরূপ মনোভাব আমরা লক্ষ্য করি সরকারের পক্ষ থেকে। আজকের তারিখে পশ্চিমবঙ্গে জায়গায় সাঁওতালি ভাষাতে পঠন পাঠন হলেও সমস্ত ভারতের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, সমস্ত ভারতের নিরিখে আমরা এই ভাষার উপর সরকারের যে দৃষ্টিভঙ্গি, যে মনোভাব,
আমরা এটা বলতে পারি যে সরকার সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হওয়ার 16 বছর পরও সাঁওতালি ভাষা যাতে আগামী দিনে উচ্চ পর্যায়ে যেতে পারে তার জন্য কোনো রকম প্রয়াসই আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে দেখা যায়নি। সে কোন বাম সরকারি হোক, ডান সরকারি হোক বা আরও কোনো ব্রাহ্মণ্যবাদী সরকারি হোক না কেন, কোনো সরকারি এই ভাষা যাতে আগামী দিনে আরও উচ্চ পর্যায়ে যেতে পারে এর জন্য যাতে আলাদা করে বাজেট করা হয়, আজকের তারিখ পর্যন্ত আমরা এই জিনিসটাকে উপলব্ধি করতে পারিনি। সাথীও আমি আজকের এই সভা থেকে অনেক দুঃখের সঙ্গে আমাকে এটা বলতে হচ্ছে, সংবিধানের 275 নম্বর আর্টিকেলে বিভিন্ন সম্প্রদায়ের আলাদা আলাদা সেপারেট বাজেট অ্যালোকেশনের প্রভিশন থাকা সত্ত্বেও স্বাধীনতার 72 বছর পেরিয়ে গেল কোনো ব্রাহ্মণ্যবাদী সরকারই সাঁওতালি ভাষাকে বাস্তবায়িত করার জন্য কোনো প্রকার বাজেটই আজ পর্যন্ত অ্যালোকেশন করেনি। যদিও সংবিধানে লিপিবদ্ধ থাকা সত্ত্বেও, সংবিধানে 275 আর্টিকেলে লিপিবদ্ধ থাকা সত্ত্বেও এই ভাষাকে উন্নয়নে ডেভেলপ করার জন্য কোনো ব্রাহ্মণ্যবাদী সরকারই এর প্রতি আগ্রহ দেখায়নি। সাথে এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। আমাদের পূর্বপুরুষ যারা বিগত দিনে এই ভাষাকে সরকারি দোরগোড়ায় যাতে মান্যতা পায় তার জন্য বহু আন্দোলন করেছিলেন, আর এই আন্দোলনের বদলতে আমরা 2003 সালে এই ভাষার সরকারি মান্যতা পেয়েছিলাম। কিন্তু সরকারি মান্যতা পাওয়ার পর এই ভাষাকে সমস্ত জায়গায় বাস্তবায়িত করার জন্য আজকের তারিখে সমস্ত আদিবাসী বলুন তাদের দিশাকে অন্য জায়গায় ডাইভার্ট করে দেওয়া হয়েছে। আজকে আমরা সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি সরকারি তরফ থেকে এই ভাষাকে নিয়ে ব্রাহ্মণ্যবাদী সরকার, সে বাম সরকারি বলুন, ডান সরকারি বলুন, বর্তমান রাজ্যে এবং কেন্দ্রে যে সমস্ত ক্ষমতাশালী দল রয়েছেন তাদের কথা বলুন, সমস্ত ব্রাহ্মণ্যবাদী মিলে জুলে এই ভাষাকে আরও নিচু তলার দিকে পৌঁছানোর জন্য কার্যক্রম চালাচ্ছে। সাথীও আমরা জানি যে বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষা বিজয় দিবস হিসেবে সারা পৃথিবীতে মান্যতা পেয়েছে। কিন্তু আজকের তারিখে সাঁওতালি ভাষাকে নিয়ে যেভাবে ব্রাহ্মণ্যবাদী সরকার ছিনিমিনি খেলা করছে, আজকের তারিখ পর্যন্ত আমরা কিন্তু বাংলা ভাষাকে নিয়ে কোনো ব্রাহ্মণ্যবাদী সরকারের এইরকম ছিনিমিনি খেলা দেখেনি। তাহলে এই দ্বিচারিতা সরকারের যে মনোভাব, যে দৃষ্টিভঙ্গি, এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে সাঁওতালি ভাষাকে নিয়ে সরকার অনেক অবহেলার দিকে ঠেলে নেওয়ার জন্য কার্যক্রম চালাচ্ছে। আজকের তারিখে দেখবেন সরকারি বাজেটে, সরকারি খরচে এই ভাষাকে নিয়ে সাঁওতালি ভাষা যে সাঁওতালি দিবস, সেই সাঁওতালি ভাষা দিবস উদযাপন হচ্ছে এবং সেখানে আদিবাসীদের বিভিন্ন সম্প্রদায়ের নাচ গান খেলাধুলো এই সমস্ততে তাদের মত্ত রাখিয়ে তাদের দিশাকে ডাইভার্ট করা হচ্ছে। এই ভাষাকে নিয়ে আমাদের সমাজের যারা শিক্ষিত বুদ্ধিজীবী বর্গ রয়েছেন তারাও ওই সরকারের কার্যক্রমে সামিল থাকার জন্য এই ভাষাকে ডেভেলপিং করার যে আলাদা চিন্তা ভাবনা আজ পর্যন্ত তারা করছেন না। সরকার এই ভাষাকে নিয়ে যে পথে হাঁটছে, আমাদের শিক্ষিত সমাজের যারা ডক্টর, উকিল, ইঞ্জিনিয়ারিং মাস্টার রয়েছেন, বিশেষত আমাদের সমাজের, তারাও সরকারের এই ষড়যন্ত্রের সঙ্গে সামিল হয়েছেন। যার ফলে আজকের তারিখে এই ভাষাকে যেরূপ স্বাধীনতা স্বীকৃতি হওয়ার পর 16 বছরের যে ব্যবধান, এই 16 বছরের ব্যবধানে যে পর্যায়ে এই ভাষা থাকার কথা, আজকের তারিখে আমরা এই ভাষাকে সেই পর্যায়ে তো দেখলাম না, বরং আগামী দিনে এই ভাষাকে নিয়ে যেভাবে ব্রাহ্মণ্যবাদীরা খেলছে তাতে আগামীতে বহু তলানিতে যাওয়ার একটা আশঙ্কা বোধ করছি। সাথীও তাই আমি সমস্ত
আদিবাসী তথা মূল নিবাসীদের উদ্দেশ্যে এই বলতে চাই যে সাঁওতালি ভাষার মতো আরও যে সমস্ত ভাষা সরকারিভাবে মান্যতা প্রাপ্ত পাওয়ার পরেও আজকের তারিখ পর্যন্ত সরকারিভাবে অবহেলিত হয়েছে, সেই সমস্ত ভাষার উপর কোনো রকম বাজেট সরকারের পক্ষ থেকে নেই। তো আজকের এই সভামঞ্চ থেকে আমি সমস্ত অবহেলিত অথচ সংবিধানে মান্যতা প্রাপ্ত ভাষাভাষী জনগোষ্ঠীদের উদ্দেশ্যে এই বলতে চাই, আমাদের ভাষাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, পঠন পাঠন থেকে শুরু করে সমস্ত জায়গায় যদি কার্যকরিত বাস্তবায়িত করা হয়, আমাদের সকলে মিলেজুলে একত্রিত হয়ে এই ভাষাকে বাস্তবায়নের জন্য, এই ভাষার উপর আলাদা বাজেট অ্যালোকেশনের জন্য আমাদেরকে আরও সংগ্রাম করতে হবে, আরও দীর্ঘ পথ যেতে হবে। তো সাথীও, আজকের এই সভায় থেকে আমি আর একটি জ্বলন্ত বিষয়ের উপর চর্চা করতে চাই, যে বিষয়ে আজকের দিনে সারা ভারতবর্ষব্যাপী বহু মানুষকে আতঙ্কিত করে ফেলেছে এবং ভারতবর্ষের সমস্ত জায়গার নিরিখে যদি আমরা দেখি, ভারতবর্ষের সমস্ত স্টেটের নিরিখে যদি দেখি, তাহলে আজকের তারিখে এই আতঙ্কের জেরে কয়েকশত মানুষ এই আতঙ্কের জেরে আত্মহত্যা করেছেন বা অনেকে মারা গিয়েছেন বিভিন্ন কারণে, এই আতঙ্কের কারণ। তো সাথী, বর্তমানে যে সে রাজ্যের বলুন আর কেন্দ্রের বলুন, যে ব্রাহ্মণ্যবাদী সরকার যে আইন নিয়ে এসছে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ফলে আগামী দিনে ভারতের এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি তারা এই ভারতবর্ষের নাগরিকতা থেকে তাদেরকে নাগরিকতা থেকে বঞ্চিত করার একটি ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্রের নামই হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে আরেকটি বিষয় আজকের এই সভামঞ্চ থেকে আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ভারতের যে ব্রাহ্মণ্যবাদী সরকার তথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সমস্ত ধার্মিক সমুদায়কে নাগরিকতা দেওয়ার কথা এই বিলে বলেছেন, তার মধ্যে কিন্তু আমাদের আদিবাসীদের কোনো উল্লেখ নেই। অর্থাৎ মুসলমানরা যেমন এই বিলের বাইরে রয়েছে, ঠিক তেমনি আদিবাসীরাও সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বাইরে। মুসলমানদের এই বিলে যেমন কোনো উল্লেখ নেই, আদিবাসীদেরও এই বিলে উল্লেখ নেই। এই বিলে মাত্র 6টি ধার্মিক সমুদায়ের উল্লেখ আছে, যেমন হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান, শিখ, পার্সি। এই 6টা সমুদায়ের উল্লেখ রয়েছে এই বিলে, এই আইনে। এর মধ্যে আদিবাসীদের কোনো উল্লেখ নেই। আদিবাসীকে যদি ভারতের নাগরিকতা পেতে হয় তাহলে তাকে হিন্দু স্বীকার করতে হবে। তাহলে সমস্ত ভারতের আদিবাসীদেরকে হিন্দুকরণ করানোর জন্য এই আইনটিকে ব্রাহ্মণ্যবাদী সরকার ভারতবর্ষে কার্যকরী করতে হয়। তার জন্য আমি আজকের এই সভামঞ্চ থেকে সমস্ত আদিবাসীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদেরকে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল তথা এনআরসি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তথা এনআরসির বিরুদ্ধে সমস্ত আদিবাসীকে গর্জে উঠতে হবে এবং মহাসংগ্রাম করতে হবে। এছাড়া আমাদের কোনো বিকল্প পথই নেই। আজকে আমরা যদি হিন্দুকে স্বীকার করে নিই বা আরও অন্যান্য যে সমস্ত ধর্মের কথা বিলে লেখা রয়েছে সেই সমস্ত ধর্মকে যদি আমরা স্বীকার করে নিই, তাহলে আমাদের যে আদিবাসীর যে আলাদা ট্রেডস, আমাদের যে আলাদা একটা পরিচয় আইডেন্টিটি রয়েছে, সমস্ত জিনিস আমাদের খতম হয়ে যাবে। এত বড় একটা ধোঁকাবাজি আদিবাসীদের সঙ্গে করা হচ্ছে, অথচ আমাদেরকে অর্থাৎ আমাদের সমাজের যে সমস্ত বুদ্ধিজীবী মহল রয়েছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আদিবাসীরা তো দীর্ঘদিনের বাসিন্দা, আদিকাল থেকে রয়েছে, তাদের কোনো চিন্তার কথা নেই। আদিবাসীরা এই বিল থেকে বিচ্যুত হবে না, আদিবাসীরা স্থান পাবে, এটা মুখের কথা। বিলে কি বলছে? বিলে আদিবাসীদের কোনো উল্লেখই নেই।
তাহলে আপনি কি করে নিশ্চিত হতে পারেন যে আমাকে আগামী দিনে এই ভারতবর্ষের নাগরিকতা আমি পাবো? কি করে আপনি নিশ্চিত হতে পারেন? এই বিলে আদিবাসীদের কোনো উল্লেখই নেই, উল্লেখ পর্যন্ত নেই। যেমন মুসলমানদের উল্লেখ নেই, আদিবাসীদের উল্লেখ নেই। তো সাথী তাই সমস্ত আদিবাসীকে আমি বলতে চাই, আমাদেরকে এই বিলের, এই আইনের বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে এবং ব্রাহ্মণ্যবাদী সরকারের বিরুদ্ধে সারা ভারতব্যাপী গর্জে ওঠা তথা সংগ্রামমুখী হওয়া ছাড়া আমাদের কোনো দ্বিতীয় পথ নেই। এছাড়াও আদিবাসীদের কথা যদি একটু কিছুক্ষণের জন্য যদি তর্কের খাতিরে আমরা একটু দূরে সরিয়ে দিই, আদিবাসীদের কথা একটু ছেড়ে দিই, আদিবাসী থেকেও যারা আজকের তারিখে নিজেদেরকে একটু উন্নত মস্তিষ্কের বলে জাহির করেন, তারাও যে আগামী দিনে এই বিল থেকে বঞ্চিত তারা বুঝতেই পারছেন না। যে 6টা ধার্মিক সমুদায়ের কথা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে লিপিবদ্ধ রয়েছে, এই 6টা ধার্মিক সমুদায়ের বাইরে যেমন রয়েছে মতুয়া ধর্ম। আজকে পশ্চিমবঙ্গে দেখবেন 5 থেকে 6 কোটি মতুয়া ধর্মাবলম্বী লোক হবেন। এই 5 থেকে 6 কোটি মতুয়া ধর্মাবলম্বী লোক আজকের তারিখ পর্যন্ত বুঝতে পারছেন না তাদেরকে ব্রাহ্মণ্যবাদী বিজেপি সরকার বুড়বাক বানিয়ে দিয়েছে। আজকের তারিখ পর্যন্ত তারা বুঝতেই পারছেন না। যারা আদিবাসীদের তুলনায় নিজেদেরকে উন্নত মস্তিষ্কের বলে জাহির করেন, আজকের তারিখ পর্যন্ত তাদের বুদ্ধিজীবী মহল বুঝতেই পারছে না তাদেরকে এই বিলের স্থান পর্যন্ত দেওয়া হয়নি। কি দুঃখের বিষয়। আজকে পশ্চিমবঙ্গে দেখুন 5 থেকে 6 কোটি এই মতুয়া সম্প্রদায়ের লোক হবেন। আর এই মতুয়া সম্প্রদায়ের লোককে নিয়ে এদিকে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, কেন্দ্রের ব্রাহ্মণ্যবাদী বিজেপি সরকার, 2 সরকারই টানাটানি করছে। ঠাকুর পরিবারের যিনি মমতা বলা রয়েছেন, উনি মমতা টিএমসির বিধানসভার সদস্য। আবার ওই পরিবারের শান্তনু ঠাকুর যিনি রয়েছেন, উনি বিজেপির মেম্বার অফ পার্লামেন্ট। অর্থাৎ ঠাকুর পরিবারকে, অর্থাৎ মতুয়া সমস্ত পশ্চিমবঙ্গের যে মতুয়া ধর্মাবলম্বী যেদিকে তাকিয়ে রয়েছে, সেই পরিবারটিকে 2 ব্রাহ্মণ্যবাদী সরকার টিএমসি এবং বিজেপি দুদিকে টেনে ছিঁড়ে তাদের অস্তিত্বকে আগামী দিনে শেষ করবে। তো সাথীরা, আমি আজকের এই সভামঞ্চ থেকে সমস্ত মতুয়া ধর্মীদের উদ্দেশ্যে, সমস্ত বুদ্ধিজীবী মতুয়া ধর্মীদের উদ্দেশ্যে এই বলতে চাই, আপনারা এই বিষয়ে একটু ভাবুন, এই বিষয়ে চিন্তা করে দেখুন। আপনারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা পড়ুন। কোনো ব্রাহ্মণ্যবাদী সরকারের কথায় বিশ্বাস করবেন না, নিজেরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা পড়ুন, আপনাদের বিলে উল্লেখ আছে কি নেই। যেমন মুসলমানদের উল্লেখ নেই, এই বিলে তাদের স্থান যেমন পায়নি, তেমনি মতুয়া ধর্মাবলম্বীদেরও এই বিলে স্থান নেই। আজকে তারিখ পর্যন্ত মতুয়ারা ঘুমন্ত মুরগির মতো বসে রয়েছে। আদিবাসীদের যেমন স্থান নেই, মতুয়াদেরও স্থান নেই। এদিকে দক্ষিণ ভারতের যে ভাষা রয়েছে, যে ধার্মিক সম্প্রদায় রয়েছেন দক্ষিণ ভারতে, লিঙ্গায়েত ধর্ম, সেই লিঙ্গায়েত ধর্মেরও কোনো উল্লেখ নেই। তো সমস্ত ভারতবর্ষে আমরা যদি ভারত সরকারের পরিসংখ্যান রিপোর্ট দেখতে পাই, পরিসংখ্যান রিপোর্ট দেখার চেষ্টা করি, তাহলে দেখব মিনিমাম 100টার মতো ধর্মাবলম্বী লোক এই ভারতবর্ষে বসবাস করেন। এই 100 ধর্মাবলম্বী ভারতবর্ষের দেশকে মাত্র 6টি ধার্মিক সমুদায়কে নাগরিকতার দরজা দেওয়া হয়েছে, আর বাকি সমস্তকে বিদেশি বলে আগামী দিনে ঘোষণা করা হবে। কি দুঃখের বিষয়। সাথীও, আরেকটি জ্বলন্ত বিষয় আমি আপনাদের সামনে বলতে চাই। যিনারা বলছেন, যিনারা গলা ফাটাচ্ছেন যে না, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা যেটা বিজেপি সরকার এনেছে এটা অতি উত্তম, সরকার নাকি বলেছে 2014 সালে 31শে ডিসেম্বরের আগের পর্যন্ত কাগজপত্র থাকলেই নাকি তাদের নাগরিকতার দরজা দেওয়া হবে। 2014 সালের 31শে ডিসেম্বর, তাহলে সবাই বলছে আরে আমার তো 2014 কেন,
আগের 2060-70-এর কাগজপত্র রয়েছে, তাহলে কোনো চিন্তা নেই। আর যারা নিত্য নতুন এসছে বা যাদের কোনো কাগজপত্র নেই, ইদানিং কাগজপত্র রয়েছে, অনেকে রয়েছেন যারা আদিকাল থেকে ভারতবর্ষে বসবাস করছেন কিন্তু তাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই, তো তারাও ভাবছেন যে না 2014 সালের আগে তো আমি দেখাতেই পারবো, সুতরাং আমার কোনো চিন্তা নেই। তো সাথীও, যদি আমরা এটা ভেবে থাকি তাহলে সর্বপ্রথম আমরা একটা বড় ভুল করব। কেন? অমিত শাহর একটা ইন্টারভিউতে সেই রেকর্ড আমার কাছে আছে, অন রেকর্ড আমার কাছে আছে, উনি বলছেন যে শুধুমাত্র আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টস নাগরিকতা প্রমাণের ক্ষেত্রে, নাগরিকতা যে আপনি পাবেন, নাগরিকতা প্রমাণ করবেন, এটাই কিন্তু অ্যাবসুলেট প্রমাণ নয়। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস আপনার চূড়ান্ত ডকুমেন্টস নয়। আপনার আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্যান কার্ড রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, এই সমস্ত দলিল দস্তাবেজ অ্যাবসুলেট দস্তাবেজ নয়। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? তাহলে নিশ্চয়ই আর অন্য কিছু হবে যেগুলো আমরা দেখাতে পারবো না। আর এ কারণেই ভারতবর্ষের পঞ্চম রাষ্ট্রপতি, তার পরিবারের নাম নেই। ভারতবর্ষের পঞ্চম রাষ্ট্রপতি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আগে আসামে যে এনআরসি হলো, এই এনআরসি থেকে পঞ্চম রাষ্ট্রপতি ভারতবর্ষের যিনি 1 নম্বর মানুষ যাকে বলা হয়, 1 নম্বর নাগরিক যাকে বলা হয়, তার পরিবারের নাম নেই। যদি রাষ্ট্রপতির পরিবারের মতো এনআরসি থেকে বাদ পড়ে তার ফ্যামিলির লোকের নাম, তাহলে আমাদের সাধারণ আল্লু গল্লু নত্তু বেহেরার আপনি কি করে ভাববেন যে তাদের নাম আসবে? রাষ্ট্রপতির পরিবার কি এতটাই বুড়বাক যে 1971 সাল, সেখানকার কাট অফ ডেট ছিল 1971 সালের কাগজপত্র ছিল না? তো সাথীও, এখানে কাকে নাগরিকতা দেবে, কাকে নাগরিকতা দেবে না, সেটা সম্পূর্ণ তাদের কন্ট্রোলে রয়েছে। আপনি যতই কাগজপত্র দেখান না কেন, আপনি নাগরিকতা পাবেন কিনা সেটা তাদের কন্ট্রোলে, তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তাই সাথীও, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বিলটি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট, এই অ্যাক্ট বা এই আইনটি সম্পূর্ণ সংবিধান বিরোধী। তাই সমস্ত ভারতবর্ষর মূল নিবাসী যারা এসসি এসটি ওবিসি এই বিলকে ধিক্কার জানাচ্ছে, বিরোধ জানাচ্ছে, এবং বহুজন ক্রান্তি মোর্চার পক্ষ থেকে সারা ভারতবর্ষে এই বিলের বিরুদ্ধে বিগত 20 ডিসেম্বর সারা ভারতবর্ষব্যাপী 31টি রাজ্যের 550টি জেলায় ধর্ণা প্রদর্শন হলো, এবং আগামী 3 তারিখে এই বিলের বিরুদ্ধে সারা ভারতের 550টি জেলায় র্যালি প্রদর্শন হবে, এবং আগামী 30শে ডিসেম্বর এই বিলের বিরুদ্ধে 30শে জানুয়ারি এই বিলের বিরুদ্ধে সারা ভারতবর্ষব্যাপী বন্ধের ডাক দিয়েছে বহুজন ক্রান্তি মোর্চার ন্যাশনাল কোঅর্ডিনেটর মাননীয় ওয়ামন মেসরাম। উনি ব্রাহ্মণ্যবাদী সরকারকে চেতাवनी দিয়েছেন, এই বিল যদি বাপস না নেয়, এই আইনটি যদি বাপস না নেয়, তাহলে আগামী 30শে জানুয়ারি সারা ভারতবর্ষব্যাপী নিস্তব্ধ করে দেওয়া হবে, বন্ধ করা হবে। এবং এতেও যদি সরকারের পক্ষ থেকে কোনো রকম রিঅ্যাকশন তথা কোনো রকম সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে সমস্ত ভারতবর্ষের এসসি এসটি ওবিসি মাইনরিটি মিলে বৃহত্তর আন্দোলন ছাড়া আমাদের কোনো দ্বিতীয় পথ নেই। সাথী, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পূর্ণরূপে সংবিধান বিরোধী একটি কার্যক্রম। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংবিধানের 14 নম্বর আর্টিকেল যেটা রয়েছে, সংবিধানের 14 নম্বর আর্টিকেলের সম্পূর্ণ বিরুদ্ধে, 14 নম্বর আর্টিকেলের সম্পূর্ণ বিরুদ্ধে, এবং 15 নম্বর আর্টিকেলের সম্পূর্ণ বিরুদ্ধে, এবং আর্টিকেল 21, 14, 15 এবং আর্টিকেল 21কে সম্পূর্ণরূপে ভায়োলেশন করছে।
তাই এই বিল সম্পূর্ণরূপে সংবিধান বিরোধী। আর সংবিধান বিরোধী বিল ভারতে কার্যকরী হতে পারে না, কিন্তু ব্রাহ্মণ্যবাদী সরকার যেহেতু তাদের একচ্ছত্র ক্ষমতায় কেন্দ্রে রয়েছে, তাই এই বিলকে জোর করে সমস্ত ভারতবাসীর উপর, অর্থাৎ আজকে তারিখে 130 কোটি ভারতের উপর এই বিলকে জবরদস্তি থুপিয়ে দেওয়া হচ্ছে। সাথীও আমি বলতে চাই যে এই বিল যদি আমরা স্বীকার করি, তাহলে সম্পূর্ণ সংবিধানকে তারা অমান্য করে এই বিলটিকে করেছে। অর্থাৎ এই বিলকে স্বীকার করা মানে সংবিধানকে নিষ্প্রভাব করা, সংবিধানকে নিষ্প্রভাব করা। তাই সাথী, যারা সংবিধানপ্রেমী দেশপ্রেমী রয়েছেন, তাদের সমস্ত জনগণের কাছে, SC ST OBC মাইনরিটিদের কাছে আমার পক্ষ থেকে আপিল থাকছে, আগামী 3 জানুয়ারি বহুজন ক্রান্তি মোর্চার পক্ষ থেকে যে বিশাল সারা ভারতবর্ষব্যাপী ভারতের 31টি রাজ্যের 550 যে সম্ভাব্য যে 3 জানুয়ারি যে সারা ভারতবর্ষব্যাপী প্রদর্শন র্যালির আয়োজন করেছে। তো তাই সমস্ত SC ST OBC মাইনরিটিদের উদ্দেশ্যে আমি এই কথা বলতে চাই, আগামী প্রস্তাবিত যে 3 জানুয়ারি বহুজন ক্রান্তি মোর্চার পক্ষ থেকে সারা দেশব্যাপী NRC বিলের বিরুদ্ধে এবং CAA বিলের আইনের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এই পদক্ষেপে সমস্ত মূল নিবাসী ধর্মবর্ণ নির্বিশেষে এই কার্যক্রমে সামিল হবেন। আর আমি আমার বক্তব্যকে দীর্ঘায়ু না করে এখানেই সমাপ্ত করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় মুরলী।